সেই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন যা কোটা আন্দোলন নামে শুরু হয়েছিল, আর সেই থেকেই বাংলাদেশের পটভূমিতে অনেক পরিবর্তন দেখা গেল, সেখানকার কিন্তু সামাজিক পরিস্থিতির কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কোথাও যেন দিন যাওয়ার সাথে সাথে আরো খারাপ পরিস্থিতির দিকে ধাবমান হচ্ছে এই দেশ। 5ই আগস্টের পর অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, কোথাও যেন দেশকে সুষ্ঠুভাবে চালাতে সেই সরকারও বর্তমান সময়ে ব্যর্থ বলেই মনে হচ্ছে। আপনারা এখন বলতে পারেন যে কিসের ভিত্তিতে আমি এই কথাগুলো বলছি। দেখলে দেখা যায় যে সেখানকার ছাত্র এবং সাধারণ মানুষেরা এক স্বৈরাচার সরকারের পতন করেছিল সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে। তাদের বক্তব্য অনুযায়ী অনেকেই নিজের প্রাণকে বিসর্জনও দিয়েছিলেন জাতি ধর্ম নির্বিশেষে দেশের শান্তি বাক স্বাধীনতার আশায়। আর সেই দিনটিকেই কিন্তু তারা তাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা বলেও প্রতিনিয়তই বলে থাকে, অর্থাৎ তাদের দ্বিতীয় স্বাধীনতা দেশের 1971-এর পরে। কিন্তু দেখা যায় যে হাসিনা সরকার পতনের সাথে সাথে কিছু উগ্রবাদীদের দ্বারা ক্রমাগতই আক্রান্ত হতে থাকে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, এবং তাদের ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া হয় এবং মন্দিরেও ক্রমাগত আক্রমণ আসে। যদিও তা বারংবার অস্বীকার করতে দেখা যায় সেখানকার সরকারের দ্বারা। আবার কখনো কখনো দেখা যায় যে হিন্দু মন্দিরগুলোতে মুসলিম ব্যক্তিদের দ্বারা পাহারাও দেওয়া হচ্ছে। সেখানে কোথাও না চাইলেও সত্যতা সামনে আসে যে সত্যি তাহলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, নয়তো কেন পাহাড় প্রয়োজন পড়ছিল। তার মাঝেই সব থেকে বড় বিষয় বর্তমানে উঠে আসছে যে সদ্য ঘটে যাওয়া যে ঘটনা, যেখানে দেখা যায় যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে। আজকের এই ভিডিওতে মূল বিষয় হলো এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি। তাহলে সবার প্রথমে আমরা জেনে নিই যে কে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যার আসল নাম চন্দন কুমার ধর, যিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স অর্থাৎ ইসকন সম্প্রদায়ের মধ্যে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভু নামে পরিচিত। তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী ধর্মীয় নেতাও বলা যায়। পুণ্ডরিক ধামের সভাপতি হিসাবে তিনি দীর্ঘকাল ধরে ধর্মীয় অনুরাগীদের সঙ্গে সংখ্যালঘু সুরক্ষার একটি কণ্ঠস্বর ছিলেন। সে এর আগে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন চট্টগ্রাম ইসকনে। তবে বাংলাদেশের ইসকন সম্প্রদায় সম্প্রতি জানিয়েছেন যে কয়েক মাস আগে তাকে সংগঠনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি 1985 সালের মে মাসে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার করিয়ানগড় গ্রামে জন্মগ্রহণ করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ধর্মীয় বৃত্তের মধ্যে শিশু বক্তা হিসাবে তার দক্ষতার জন্য স্বীকৃতি লাভ করেছিলেন। অল্প বয়সে তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয় এবং 1997 সালে নাগাদ তার 12 বছর বয়সে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং ব্রহ্মচারী হিসাবে ইসকনে যোগ দেন। কয়েক মাস আগেও এই চিন্ময় দাস প্রভু তুলনামূলকভাবে অজানাই ছিলেন। আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এবং তাদের মন্দিরের বিরুদ্ধে সহিংসতা শুরু হলে তিনি কিন্তু হিন্দুদের হয়ে সামনে আসেন এবং বিভিন্ন জেলায় গিয়ে সভা করতে শুরু করেন সকল হিন্দুদেরকে একজোট এবং তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আর এই অশান্তি মূলত 39 বছর বয়সী সন্ন্যাসীকে জনসাধারণের দৃষ্টিতে নিয়ে আসে, কারণ তিনি দেশে হিন্দুদের অধিকার এবং সুরক্ষার পক্ষে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে আবির্ভূত হন। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বিশিষ্ট নেতা বর্তমান সময়ে বাংলাদেশে। বর্তমান সময়ে তিনি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন মুখপাত্র। এখন প্রশ্ন হলো, তাকে কেন গ্রেপ্তার করা হলো? বাংলাদেশ সরকারের তাকে নিয়ে এত ভয়ের কারণই বা কি? এখানে ঢাকা পুলিশের মতে চট্টগ্রাম সাবেক বিএনপি নেতা ফিরোজ খান তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ করা হয় যে 25শে অক্টোবর হিন্দু সম্প্রদায়ের এক সমাবেশে তিনি এবং আরো একজন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন চট্টগ্রামে সভা চলাকালীন। সেখানে নাকি তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া ধর্মীয় পতাকা লাগিয়েছিলেন। মূলত এই অভিযোগের ভিত্তিতেই তাকে প্রায় 1 মাস পরে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। যদিও সেখানে এই চিন্ময় দাস প্রভু বলেন যে দুটো পতাকা দুটো আলাদা পোলে লাগানো হয়েছিল, তাই সেখানে কোনো জাতীয় পতাকাকে অবমাননার কোনো প্রশ্নই আসে না। চিন্ময় দাস, যার বাংলাদেশে যথেষ্ট ভক্ত রয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের জন্য তিনি কিন্তু নিয়মিত সামনে এসে কথা বলেছেন এবং 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ মনোযোগ অর্জনও করেছেন। তারপর থেকেই এই চিন্ময় দাস বিভিন্ন সংলাপেও নিযুক্ত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানও জানিয়েছেন। এই মাসের শুরুতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চিন্ময় দাস অভিযোগ করেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর অন্তত 3000 হামলাকে বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। চিন্ময় দাস প্রভু বাংলাদেশের হিন্দুদের 8 দফা দাবির তালিকা বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন। এই দাবিগুলির মধ্যে রয়েছে যে সংখ্যালঘু নিপীড়নের ক্ষেত্রে দ্রুত বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন,
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, মন্দিরের সম্পত্তি পুনরুদ্ধার ও সুরক্ষা আইন, নিহিত সম্পত্তি আইনের যথাযথ প্রয়োগ, প্রার্থনা কক্ষের প্রয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের আধুনিকীকরণ এবং দুর্গাপূজার জন্য 5 দিনের সরকারি ছুটি, যা বাঙালি হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। পুণ্ডরিক ধাম বাংলাদেশেও ইসকনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সমাজের একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তবে মিস্টার খান, যিনি দাসের বিরুদ্ধে এই যে অভিযোগ এনেছিলেন যে তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন, তাকে কিন্তু পরবর্তীতে বিএনপি থেকে বহিষ্কার করা হয়, মূলত কথিত দল বিরোধী কার্যকলাপের অভিযোগে। বিভিন্ন অভিযোগে চিন্ময় দাস সহ আরো 18 জনের নাম উল্লেখ করা হয়েছে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে এর আগে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই চিন্ময় দাসকে সোমবার বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় গ্রেপ্তার করা হয়েছিল। তবে তার বেলের জন্য আদালতে আপিল করা হলে তা খারিজ করা হয়। তবে পরেই তার মুক্তির দাবিতে ক্রমাগত সেই আদালত চত্বরেই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। এরপর থেকে সংঘর্ষ তীব্রতর হয়েছে। বলা হচ্ছে যে 26শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম, নিরাপত্তা কর্মী ও হিন্দু নেতা অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় নিহত। দাসকে জামিন নাকচ করা এবং চট্টগ্রামের একটি আদালতে তাকে কারাগারে পাঠানোর পরই এই ঘটনা ঘটেছিল। পুলিশের বক্তব্য অনুযায়ী এটাই উঠে আসছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই যে সহিংসতার ঘটনা, সেখানে কর্তৃপক্ষ অক্টোবরে সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অন্তত 6 জনকে গ্রেপ্তার করেছে বলে বর্তমান সময়ে জানা গেছে। সেই দিনই বিদেশ মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক অথবা MEA এই চিন্ময় দাসের গ্রেপ্তার এবং জামিন অস্বীকারকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করার পরে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। বাংলাদেশ ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেছে যে এটি তথ্যের ভুলভাবে উপস্থাপন করেছে এবং এটি দুটি প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধাচরণ করেছে। তবে এখানে চিন্ময় প্রভুকে যে শুধু গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে একটি আবেদনও গ্রহণ করেছে বাংলাদেশের হাইকোর্ট। বাংলাদেশের ছাত্র নেতারা যারা অন্তর্বর্তী সরকারের সমর্থনে একটি গুরুত্বপূর্ণ ব্লক গঠন করেছে, তারাও অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে এই ইসকন সংগঠনকে। ছাত্র সমন্বয়কারী হাসানাত আব্দুল্লাহ বলেন, ইসকন আওয়ামী লীগের এক এজেন্ট হিসাবে কাজ করছে, দেশকে অস্থিতিশীল করানোর চেষ্টা করছে। তাহলে ভাবুন এরা কতটা হিপোক্রেট। যারা বাক স্বাধীনতার কথা বলতো, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতো, তারাই বর্তমানে আবার কারো কথা সহ্য করতে পারছে না। তারা ইসকনের মতন শান্তিপ্রিয় ধর্মীয় প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদী সংগঠনও বলছে। তবে কিন্তু আমি সকল মুসলিমদের কথা বলছি না। কিছু কট্টরবাদী আছেন যারা কোনোভাবেই হিন্দু সম্প্রদায়কে সহ্য করতে পারছেন না। বর্তমান সময় তারা পূর্বেও কোনোদিনই হিন্দুদেরকে সহ্য করতে পারেনি। বর্তমানে ইউনিশ সরকারের সময়কালে কোথাও যেন তাদের ঔদ্ধত্য আর অত্যাচারের মাত্রা আরো ফুলে ফেপে উঠেছে। সেই যে 8 দফা দাবি, সেখানে কোথাও কি দেখে আপনাদের মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত? কোথায় তা প্রমাণ হয়? সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের দ্রুত বিচার চাওয়াটা কি লীগের সাথে যুক্ত হওয়ার চিহ্ন? সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, মন্ত্রীর সম্পত্তি পুনরুদ্ধার ও সুরক্ষা আইন, নিহিত সম্পত্তি আইনের যথাযথ প্রয়োগ, প্রার্থনা কক্ষের প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃত পালি ভাষার যে পালি শিক্ষা বোর্ডের আধুনিকীকরণ এবং দুর্গাপূজার জন্য 5 দিনের সরকারি ছুটি, এই সবগুলির দাবির কথা জানিয়েই তো চিন্ময় প্রভু সমস্ত জেলায় সভা করছিলেন। নিজেদের ধর্মের সুরক্ষার জন্যই তো তার এই দাবি। বর্তমান সরকার কেন সেটাকে মানতে নারাজ? হাসিনা সরকারের পতনের পর ইউনিশ সরকার কেন চুপ হিন্দুদের উপর এই ঘটা অত্যাচার নিয়ে? এবং বর্তমান সময়ে এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও তাকে চুপ থাকতেই দেখা গেছে সেখানকার প্রশাসন পুলিশদেরকেও হিন্দুদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। বিপরীত দিকের ক্ষেত্রে তাদের কার্যকলাপ নেই বললেই চলে। এর থেকেও বাংলাদেশের বর্তমান সরকারের চিন্তাধারা পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শান্তিতে নোবেল পেলেও ইউনিশ কিন্তু বর্তমানে বাংলাদেশের শান্তি রক্ষায় ব্যর্থই বলা যায়। তবে এখনো শান্তি ফেরানো সম্ভব, কিন্তু তিনি পারবেন বলে মনে হয় না। কারণ তিনি সেই সময় আমেরিকার কলকাঠি নাড়ানোর ফলেই কিন্তু এসেছেন। তাই আমেরিকার কথা ছাড়া নড়া সম্ভবই নয় তার পক্ষে। তবে জানুয়ারির পরে অন্য কিছু আসতে পারে, কারণ নতুন সরকারের আমেরিকায় গঠন হতে চলেছে। তবে এখন তার কি করণীয়, কি করলে শান্তি ফেরানো সম্ভব? প্রথমত যে দাবিগুলোর কথা বলা হয়েছে সেগুলো কোনোটাই অনৈতিক নয়। তাই সরকারের উচিত যে নিজেরা একা না পারলে সব দল এবং সংখ্যালঘুদের নিয়ে বসে তা আলোচনা করা এবং কার্যকরী করা। চিন্ময় দাস প্রভুর জামিনের ব্যবস্থা করা। এখানে অনেকে বলবে এটা কিভাবে সম্ভব, এটা তো এখন বিচারাধীন বিষয়। সেখানে তাহলে বিচারের মাধ্যমে নিয়ে আসুক, কেননা সত্যের পথে থাকলে কেউই তার কিন্তু ক্ষতি করতে পারবে না, তিনি বেরিয়েই আসবেন।
আর যারা প্রতিনিয়ত হিন্দু বা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন তাদেরকেও সংযুক্ত করা প্রয়োজন রয়েছে। কেননা বিশ্বব্যাপী 500 দেশে প্রায় 800রও বেশি ইসকনের মন্দির এবং কেন্দ্র রয়েছে। কোথাও কারো কোনো ক্ষতি হচ্ছে না এই ইসকন থাকার ফলে এবং ইসকনের সমর্থক থাকার ফলে, বরং স্বেচ্ছায় বহু অন্য ধর্মের মানুষ এই সংস্থার সাথে কিন্তু যুক্ত হয়েছে এবং বর্তমানে হচ্ছে এবং আগামীতেও হবে। এখানে শান্তির কথা ছড়ানো হয় নাকি হিংসা, মারামারি, কাটাকাটিকে উৎসাহ দেওয়া হয়। আপনারা হয়তো দেখে থাকবেন, যেই মাত্র চিন্ময় দাসকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন সকলকে শান্তি বজায় রাখতে, কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি যেন তারা না করেন। আর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে বড় বড় কথা বলে বসে থেকে লাভ নেই, অনেক তো হলো, জাগুন, এখন সময় এসে গেছে। আপনার কাজ সকলকে জাতি ধর্ম নির্বিশেষে রক্ষা করা এবং তাদেরকে দেখা। তবে যদি না পারেন তাহলে তো আপনার পথ ছেড়ে চলে যাওয়াই উচিত, কেননা আপনি থাকাতেও ভালো কিছু তো হচ্ছে না, খারাপ থেকে খারাপই হচ্ছে দেশের পরিস্থিতি। আপনি দেশ চালাতে প্রকৃতই ব্যর্থ, এটা সামনেই চলে এসেছে। আর যাকে গ্রেপ্তার করিয়েছেন তার কিন্তু আর যাই থাকুক কোনো কিন্তু পিছুটান নেই জীবনের কোনো মোহমায়া। সবকিছু ত্যাগ না করলে সনাতন ধর্মে সাধু বা সন্ন্যাসী কোনোটি হওয়া সম্ভব নয়। এটা না জানা থাকলে জেনে নিন। এখন আপনারা ভাবতে পারেন যে তাকে উঠিয়ে নিয়েছি, এখন আর একজন উপযুক্ত পথপ্রদর্শকের অভাবে এই সংখ্যালঘুদের চুপ করানো খুবই সহজ হবে, কারণ সংখ্যালঘু সম্প্রদায় যারা লোক রয়েছে তারা প্রকৃত লিডারের অভাবে আর সামনে আসবে না। তাহলে আপনি নোবেলজয়ী হলেও এখনো মূর্খের স্বর্গেই বাস করছে। একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করতে হলো, তাও কিসের কারণে? যে সে নাকি জাতীয় পতাকা অবমাননা করেছে, নাকি তার সংখ্যালঘু ভাইদের একজোট করার ক্ষমতা থেকে ভীত। আপনারা, আবারও বলছি, দাবিগুলো খুব সাধারণ। বাঙালি হয়েও কেন বাংলা ভাষাটা বুঝতে পারছেন না বলুন তো? দেখুন, যদি নাই বুঝেন তাহলে ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর আছে, সেটা নিয়েও বুঝে নিতে পারেন। দয়া করে সমাধান করুন। আরেকটি অনুরোধ থাকবে, দয়া করে আপনাদের দেশের যে বিশেষ করে যুব সমাজ এবং কিছু উগ্রবাদী কট্টরবাদী রয়েছে তাদেরকে আপনাদের দেশের ইতিহাসটাকে ভালো করে পড়াবেন। অন্তত পক্ষে ভারতের বিরোধিতা করবার পূর্বে পারলে আপনাদের সকল নেতারাও এই আপনার দেশের ইতিহাসটা অন্তত জেনে নিন, তারপর না হয় নতুন করে ইতিহাস লেখার স্বপ্ন দেখবেন। তবে যে বেশি কিছু আশা করছি না, কারণ যে মানুষেরা এক মহিলার অন্তর্বাস নিয়ে ক্যামেরার সামনে নাচানাচি করে নির্লজ্জের মতন লুটপাট চালায় প্রধানমন্ত্রীর বাসভবনে, দেশের সৃষ্টিকর্তাকে অস্বীকার করেন এবং তার মূর্তির উপর প্রস্তাব করতেও কুণ্ঠাবোধ করেন না, এবং সেই সব বিষয় নিয়েও পরবর্তী সরকারের কোনো পদক্ষেপ থাকে না তাদের বিরুদ্ধে, তো তাদের কাছে আর কি আশা করা যায় বলুন? অবশ্যই আজকের যে ভিডিওতে কথাগুলো বললাম সমগ্র বাংলাদেশি ভাই বোনেদের জন্য নয়, শুধুমাত্র তারাই যারা কট্টরতা এবং হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে তাদের উদ্দেশ্যেই বিশেষ করে এই কথাগুলো বলা, ঠিক আছে? এবং চিন্ময় যে দাস মহাপ্রভু, তাকে অবশ্যই আশা করছি তাকে ছাড়ানোর ব্যবস্থা করবেন বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার, এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাকেও দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, আর চুপ করে বসে থাকবেন না। আপনাদেরকে নিয়ে এসেছে যখন সেখানে হিন্দু মুসলিম সম্প্রদায় যুগ্মভাবেই কিন্তু কাজ করেছে, সেখানে শেখ হাসিনা সরকারকে তাদের মনে হয়েছে স্বৈরাচারী, তারপরে কিন্তু নিয়ে এসেছে। তো আপনাদের কাছে এটা আশা থাকবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আজকের টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় এবং যুক্তিপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।